নমস্কার। সবই গল্পের আজকের নিবেদন অব্যক্ত। গল্পের কাহিনীকার ও সূত্রধার দেবজিৎ। গল্প পাঠে দেবজিৎ ও অদিতি। শুরু হচ্ছে আজকের গল্প অব্যক্ত। দেওয়ালে ঝোলানো পরলোকগতা স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে অলকেন্দু বেরিয়ে পড়ল। স্ত্রী বিয়োগ তার অনেকদিন আগেই হয়েছে, কিন্তু ছবিটা ওদের বৌভাতির দিন তোলা, ফলে কালের নিয়মে অলকেন্দুর 62 হলেও বিভা 22-এই থমকে গেছে। ব্যাংকের চাকরি সামলে সন্তানদের মানুষ করেছে সে। এখন সন্তানেরা নিজের নিজের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। কাজেই অবসরের পর অলকেন্দুর খুব নিঃসঙ্গ বোধ করত। বন্ধু বান্ধব এখানে বড় একটা তার নেই। সারা জীবনই চাকরি করেছে বাইরে বাইরে, কলকাতা শহরটাকে এড়িয়েই থেকেছে। কিন্তু 2 সন্তানকে রেখে বিভা যখন মারা গেল, তখন তাদের দেখাশোনার অসুবিধের কথা ভেবে কলকাতায় ফিরলেও পুরনো বন্ধুদের সে এড়িয়েই গেছে বরাবর। তবে এখন এই নিঃসঙ্গতা কাটানোর একটা উপায় সে বার করে ফেলেছে। সন্দীপের বরাবরই এই ভদ্রকে ভালো লাগে। কথা বললে বোঝা যায় যে ওনার সাহিত্যের ব্যাপারে যথেষ্ট গভীর জ্ঞান আছে। আর দোকানে বই কিনতে আসার আগে যে যথেষ্ট হোমওয়ার্ক করে আসেন, সেটা বইয়ের খোঁজ করবার সময়ই বোঝা যায়। তার সম্পর্কে যে প্রশ্নগুলো করেন সেটা শুনলেও বোঝা যায়। যেমন আজকে এসেই উনি যে 2 বইয়ের খোঁজ করেছেন, 2টি সম্পূর্ণ ভিন্ন ঘরানার বই। একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের উপর লেখা ইংরেজি বই, ও অন্যটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি প্রেমের গল্প। সন্দীপ বইগুলো খুঁজতে খুঁজতে এইসব ভাবছিল আর চোখের কোণা দিয়ে অলকেন্দুকে লক্ষ্য করছিল। অলকেন্দু যখন গভীর মনোযোগ দিয়ে একজন বিখ্যাত অর্থনীতিবিদের বই দেখছিল, হঠাৎ এক্সকিউজ মি শুনে পেছন ঘুরে তাকাতেই সবকিছু কেন মন জানি এলোমেলো হয়ে গেল। হাতের বইটা ঠক করে মাটিতে পড়ে গেল। সে দেখল বহু পুরনো স্মৃতির পর্দা থেকে বেরিয়ে একটা অতি পরিচিত মুখ তার দিকে তাকিয়ে আছে। সেই মুখেও তার মতন বিহ্বলতা আর কিছুটা অপ্রস্তুত হওয়ার লক্ষণও ফুটে উঠেছে। শুধু তার হাতের বইগুলো পড়ে যায়নি, এই যা। সাল, প্রেসিডেন্সি কলেজ লাইব্রেরি। বিএসসি ম্যাথমেটিক্সের 2য় বর্ষের ছাত্র অলকেন্দু কিছুতেই একটা বই খুঁজে পাচ্ছে না। অথচ লাইব্রেরিয়ান ভদ্রলোক বলছেন বইটা কাউন্টারেই থাকার কথা। কেউ হয়তো দেখতে নিয়ে অন্য কোথাও গুজে রেখে দিয়েছে। এমন করে যে বইটা পাওয়া যাবে কবে কে জানে। বিরক্ত হয়ে ঘুরতেই দেখে একটি মেয়ে ওর দিকে এগিয়ে আসছে, হাতে এতক্ষণ ধরে খুঁজতে থাকা বইটা। অলকেন্দুদা, এই বইটা বোধহয় আপনাদের ডিপার্টমেন্টের। আমাদের ডিপার্টমেন্টের বইয়ের জায়গায় দেখলাম কেউ ভুল করে রেখে গেছে। একটু ঠিক জায়গায় রেখে দেবেন। বইটা খুঁজে পাওয়ার স্বস্তিটা বিস্ময়ের ধাক্কায় টলে গেল অলকেন্দুর। এই মেয়েটি কে? তার নাম জানে, এত সহজভাবে কথা বলছে, যেন খুব পরিচিত। ভালো করে মেয়েটিকে দেখল সে। শ্যামলা মেয়েটির ছিপছিপে গড়ন, কাটা কাটা চোখ, নাক, চোয়াল, লম্বা গলা। কাব্যে বোধহয় একেই মরাল গ্রীবা বলে। কিন্তু সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হলো মেয়েটির চোখ জোড়া। রবি ঠাকুরের ভাষায় কালো হরিণ চোখ। ওই চোখ দিয়েই যেন সে কথা না বলেও অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। অলকেন্দু যেন এই চোখ দুটো হারিয়ে গেছিল। এবার সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে চেনো? মেয়েটি এবার হেসে বলল, কেন চিনব না? আপনি তো অশোকদার বন্ধু। আমি অশোকদার পিস্তুত বোন। এইবার মনে পড়ল ওর ব্যাচমেট অশোক বলেছিল বটে যে তার পিস্তত বোন এই কলেজেই ভর্তি হয়েছে। এই তাহলে সেই বোন। হাত বাড়িয়ে বইটা নিয়ে সে বলে, ধন্যবাদ, এই বইটাই এতক্ষণ ধরে খুঁজছিলাম। কি নাম তোমার? কোন ডিপার্টমেন্টে আছো?
আমি সুরঞ্জনা, বেঙ্গলি ডিপার্টমেন্ট। আচ্ছা, আসি। স্মৃতি জিনিসটা বড়ই অদ্ভুত। যে ঘটনা হয়তো গত 40 বছরেও আমাদের মনে পড়ে না, কোনো আকস্মিকতায় বা পরিস্থিতির সম্মুখীন হলে শুধু সেই ঘটনাই নয়, তার সাথে জড়িয়ে থাকা সমস্ত ঘটনাই আলোর গতিতে আমাদের মনে পড়ে যায়। অলোকেন্দুরও এত বছর বাদে সুরঞ্জনার চোখের দিকে তাকিয়ে তাদের প্রথম আলাপের কথা মনে পড়ে গেল। আর তার সাথে মনে পড়ে গেল 40 বছর আগের দিনগুলো, সেই ক্লাসরুম, লেকচার হল, অফ ক্লাসে বসন্ত কেবিন এবং অবশ্যই তাদের শেষ সাক্ষাৎ। অলোকেন্দুর খুব ইচ্ছে ছিল অঙ্ক নিয়ে এমএসসি করে কলেজে প্রফেসরি করবে। শুনে অশোক বলতো, আমার ভাই অত চয়েস নেই, বাবা বলেছে গ্র্যাজুয়েশন করছে করো, এরপর ব্যবসায় হাত লাগাতে হবে। আর সুরঞ্জনা মুখে কিছু না বললেও তাকে যে ও সাপোর্ট করে সেটা তার চোখ দেখে বোঝা যেত। পরীক্ষার পর বেশ কিছুদিনের জন্য অলোকেন্দু বাড়িতে গিয়েছিল, কিন্তু সে যে মেসটায় থাকতো সেই সিটটা সে ছাড়েনি, কারণ তার ভবিষ্যৎ পরিকল্পনাতে তাকে কলকাতায় আরও 2 বছর কাটাতে হতো এবং এই মেসটি তার পক্ষে খুব পয়া বলেই সে মনে করত। যাই হোক, বাড়ি থেকে সেদিন সকালের ট্রেনে সে এসছিল। ইউনিভার্সিটিতে এমএসসির ফর্ম ফিল আপ আছে। কিন্তু মেসে ঢুকতেই ম্যানেজার উৎপলবাবু বললেন, অলোকেন্দু, তোমার বন্ধু অশোক 2-3 বার তোমার খোঁজ করেছিল, বলে গেছে তুমি এলেই যেন তার সাথে তোমাকে যোগাযোগ করতে বলি। অশোক? অলোকেন্দু একটু অবাক হলো, কারণ কি এমন ব্যাপার যে অশোক তার ঠিকানা জানা সত্ত্বেও চিঠি না লিখে উৎপলবাবুকে দিয়ে খবর দিচ্ছে। অনেক ভেবে সে মেসের ফোন থেকেই অশোকদের বাড়িতে একটা ফোন করলো। কাকতালীয়ভাবে অশোকই তুললো ফোনটা। হ্যালো হ্যালো অশোক বলছি রে, কি ব্যাপার, তুই ফিরেছিস? হ্যাঁ রে, আজ ফিরেছি, কিন্তু ফিরতেই শুনলাম উৎপলবাবু বলছেন তোর সাথে যোগাযোগ করতে। কি হয়েছে রে? ঠিক আছে, তুই থাক, আমি ঘন্টাখানেকের মধ্যে তোর ওখানে যাচ্ছি, ঘরেই থাকিস কিন্তু। অশোকের গলার টোনটা অলোকেন্দুর কেমন যেন অপরিচিত মনে হলো। ঘন্টাখানেক পর যখন অশোক সুরঞ্জনাকে সঙ্গে নিয়ে অলোকেন্দুর ঘরে ঢুকলো, তখন তাদের মুখ দেখে অলোকেন্দুর বুঝতে বাকি রইল না যে পরিস্থিতি কি এবং কোন দিকে যেতে চলেছে। অশোক সময় নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, সুরঞ্জনাদের বাড়িতে এখন কি তুলকালাম কাণ্ড চলছে। বাড়ির বড় সন্তানকে অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। সেই বড় দিদি যদি নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করে, তাহলে সেটা ছোট ছোট ভাই বোনদের কাছে কি আদর্শ স্থাপন করবে। সুরঞ্জনার যে এতটা অবিবেচনা হওয়া উচিত হয়নি, সেটাও তার মা এবং বাবা উঠতে বসতে মনে করিয়ে দিয়েছে। এবং এরকম হলে পড়াশোনা মাঝপথে বন্ধ করিয়ে যে তার বিয়ে দিয়ে দেওয়া হবে, এরকমও একটা আওয়াজ দেওয়া হয়েছে। আর তাতেও যদি মেয়ে কথা না শোনে, তাহলে তার মা যে আত্মহত্যা করবে এমন হুমকিও দেওয়া হয়েছে। অলো কিন্তু পাথরের মতন মুখ করে বসেছিল, একটাও কথা বলেনি। অশোকের কথা শেষ হবার পর সোজা তাকালো সুরঞ্জনার চোখের দিকে, যার চোখের ভাষা সে হয়তো অন্যদের থেকে একটু বেশি পড়তে পারে বলে মনে করত। কিন্তু আজ সেই চোখ ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। বোনকে নিয়ে অশোক বেরিয়ে যাওয়ার পর অলোকেন্দু যে কতক্ষণ বসেছিল খেয়াল নেই। দুপুরে খাওয়ার ডাকে তার হুঁশ ফিরল, যদিও সেদিন আর ভাত খাওয়ার মতন মানসিক অবস্থা তার ছিল না। তাই মেসের সিট ছেড়ে দিয়ে, মানে কলকাতার পাট তুলে দিয়ে দেশের বাড়ি চলে গিয়েছিল। না, এমএসসি অলোকেন্দুর আর পড়া হয়নি। তারপর আর কি, জীবন নিজের ছন্দে এগিয়েছে, অর সো ইট সিমস। আর সুরঞ্জনা আস্তে আস্তে অলোকেন্দুর মস্তিষ্কের 1 কোটি কোটি স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে। অর সো ইট সিমস। সুরঞ্জনা? অলোকেন্দুকেও যে সুরঞ্জনা চিনতে পেরেছে সেটা তার চোখ দেখে বোঝা গেল, কিন্তু সেটাতে মিশ্র অনুভূতি ছিল। দেখে মনে হচ্ছিল তার চোখের উজ্জ্বলতায় যে সে খুশি হয়েছে, নিজের কোনো প্রিয় মানুষকে অনেক দিন পর দেখতে পেলে যেমন হয়। আবার তার চোখ সরিয়ে নেওয়ার মধ্যে ফুটে উঠেছে অস্বস্তি, যেন দেখা না হলেই ভালো হতো। তবুও
মৃদু ঘাড় নেড়ে সম্মতি জানালো সে। জিজ্ঞাসা করলো, কেমন আছো? আগে যে গলাটা শোনার জন্য অলোকেন্দু সারাদিন অপেক্ষা করে থাকতো, যে স্বরটা শুনলে পরে বুকের মধ্যে একটা জলতরঙ্গের বাজনা বেজে উঠত, এখন সেই শব্দটা শুনে আর প্রশ্নটা শুনে তার বদলে একটা অন্য কথা অলোকেন্দুর মনে পড়ল। কলেজে পড়াকালীন একবার মাইথন গেছিল ঘুরতে। তখন নতুন প্রেমে পড়েছে, তাই সব কিছুর মধ্যে সে ফিলোসফি খোঁজে। তাই ডিভিসির জলাধারের মাঝ বরাবর দাঁড়িয়ে তার দুই দিকের বৈপরীত্য মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছিল। একদিকে কানায় কানায় ভর্তি সীমাহীন জল, আরেকদিকে শুকনো গিরিখাত, যার ভেতর দিয়ে একটা শীর্ণ রেখা তীর করে বয়ে চলেছে। অথচ একবার যদি বাঁধের লকগেট খুলে যায়, প্রচণ্ড জলের তোড় সেই শুকনো গিরিখাতকে ভরিয়ে দিয়ে সবকিছু উন্মত্তভাবে ভাসিয়ে দিয়ে যাবে। সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসটাকে আপ্রাণ চেষ্টা করে চেপে রেখে অলোকেন্দু হালকা হেসে বলল, আছি মোটামুটি, তুমি বলো। আমি ভালো আছি। বলতে বলতে সুরঞ্জনা কাউন্টারের দিকে এগিয়ে গেল। তারপর নিজের বইয়ের দাম মেটালো। এর মধ্যে সন্দীপ অলোকেন্দুর বইগুলো নিয়ে চলে এসেছিল, তাই অলোকেন্দু বলল, একটু দাঁড়াবে? যদি খুব তাড়া না থাকে। কথাটা একটা সহজ বক্তব্য হলেও তার ভেতরের আরতিটা সুরঞ্জনাকে গভীরে কোথাও স্পর্শ করল। সে দাঁড়িয়ে গেল, বলল, না না, ঠিক আছে। দাম মিটিয়ে বই নিয়ে অলোকেন্দু যখন তার দিকে এগিয়ে আসছে, সুরঞ্জনার মনে হলো তার পা কাঁপছে। সে এক লহমায় 40 বছর আগে ফিরে গেছে। মনে হচ্ছে সে কলেজের বারান্দায় অপেক্ষা করছিল, আর 22 বছরের অলোকেন্দু ক্লাস করে বেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। চমক ভাঙলো অলোকেন্দুর ডাকে, কই চলো। ওরা বেরিয়ে যেতে কাউন্টারে বসা মাখনবাবু পাশে দাঁড়ানো সন্দীপের দিকে চোখে ইশারা করে বললেন, কি বুঝলে? সন্দীপ ভুরু কোঁচকালো। তাই দেখে তিনি বললেন, পুরনো ব্যথা, বহুদিন বাদে দেখা। দোকান থেকে বেরিয়ে ওরা ভিড় বাঁচিয়ে হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ারের গেটে এসে পৌঁছালো। চা খাবে? দেরি হয়ে যাবে না? অলোকেন্দু মনে মনে হেসে ভাবল, 40 বছর তো দেরি হয়েইছে। মুখে বলল, 10 মিনিট দেরি হলে কি খুব অসুবিধে হবে? চলো তাহলে। বলে সুরঞ্জনা তার সাথে গেট দিয়ে ঢুকে পড়ে। 2 কাপ চা নিয়ে দুজনে একটা খালি বেঞ্চে বসে পড়ল। সামনের পুলে তখন উদীয়মান সাঁতারুরা জল তোড়পাড় করছে। কোথাও কোনো প্রেমিক যুগল বেঞ্চের নিভৃত কোণ খুঁজে নিয়ে ঐকান্তিক আলাপচারিতায় মগ্ন। আর সারা পরিবেশ জুড়ে বিকেলের মায়াবী আলো ছড়িয়ে আছে। ওদের দুজনেরই কলেজ লাইফে এই জায়গাটা এই সময় খুব পছন্দ ছিল। চায়ে একটা চুমুক দিয়ে অলোকেন্দু জিজ্ঞেস করলো, তুমি কি কলকাতাতেই? হ্যাঁ, গরম চা খাওয়ার অভ্যেসটা এখনো তোমার যায়নি দেখছি। অলোকেন্দু মৃদু হাসলো। তারপর সুরঞ্জনার চোখের দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করলো, বিয়ে করেছো নিশ্চয়ই? সুরঞ্জনার চোখে কি একটা হালকা বেদনা দেখা দিল। সে মৃদুভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। তারপর বলল, করেছিলাম, কিন্তু টেকেনি। অলোকেন্দুর ভুরু কুঁচকে গেল। সে কি, কেন? নানান ঝুটঝামেলায় ছাড়াছাড়ি হয়ে যায়, তবে মানুষটা ভালো ছিল। অলোকেন্দু একটু ম্লান হেসে বলল, ও। চায়ের শেষ চুমুকটা দিয়ে ভাঁড়টা ডাস্টবিনে ফেলে দেয় সে। সুরঞ্জনার ভাঁড়ে তখনও অর্ধেক চা বাকি। তুমি বিয়ে করেছো? সুরঞ্জনা প্রশ্ন করে এবার। হ্যাঁ, হয়েছিল, তবে তার ডিউরেশন 12 বছর। সুরঞ্জনা চায় চুমুক দিতে গিয়ে থমকে গেল। মানে? 2 দিনের জ্বরে বিভা, মানে আমার পরলোকগতা স্ত্রী, আমাকে ছেড়ে চলে যায়। তাও আবার আমাদের দ্বাদশ বিবাহ বার্ষিকীর 1 সপ্তাহ ঠিক পরেই। এর প্রত্যুত্তরে কিছু বলার মতন ভাষা সুরঞ্জনা খুঁজে পেল না। অলোকেন্দু হয়তো সুরঞ্জনার এই বিহ্বলতাটা আন্দাজ করতে পেরেছিল, তাই ব্যাপারটাকে সহজ করার জন্য বলে উঠল, তুমি যাও না, আবার এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, যা হবার তা হবেই। এটাই হয়তো আমার ভবিতব্য। ত্রিরত্ন সুখ থেকে হয়তো ইহজন্মে আমায় বঞ্চিতই থাকতে হবে। সুরঞ্জনা অবাক হয়ে দেখছিল তার সামনে দাঁড়ানো মানুষটাকে। 40 বছর আগেও কোনো পরিস্থিতিতে সে যখন ঘাবড়ে যেত,
অলোকেন্দু একইভাবে পরিস্থিতি সহজ করার জন্য প্রাণপাত করত, যেমন এখন করছে। কিছু কি বদলেছে? এর মধ্যে অলোকেন্দু নিজের ব্যাংকের চাকরি, সন্তানদের কথা বলল, কিভাবে বিভা মারা যাওয়ার পর সে তাদের মানুষ করেছে, ইত্যাদি ইত্যাদি। সুরঞ্জনা কিন্তু একবারও তার সংসার জীবনের কথা তুলল না। তার বদলে জানালো সেও একসময় সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে বহু বছর কাজ করে বছর 3 আগে ভিআরএস নিয়েছে। মামাদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। অশোক পৈতৃক ব্যবসার শেয়ার জ্ঞাতিদের বেচে এখন লন্ডনে সেটেলড, ইত্যাদি ইত্যাদি। ভদ্রতার খাতিরে একে অপরের ফোন নাম্বার নিলেও তারা দুজনেই বুঝলো ওগুলো হয়তো শুধু স্টোর করেই থেকে যাবে, ডায়াল হবে না। এবার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সুরঞ্জনা বলল, হ্যাঁ চলো, বলে অলোকেন্দু গেটের দিকে রওনা দিল। নিউ গড়িয়ার এই ফ্ল্যাটটা সুরঞ্জনার খুব পছন্দের। 14 তলার উপর। ভোরবেলায় যখন সে চায়ের কাপ হাতে বারান্দায় বসে, তখন নিজের জীবন সম্পর্কে ভাবতে গেলে গীতার শাশ্বত বাণী মনে পড়ে। যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হবে তা ভালোর জন্য হবে। কিন্তু কই, আজ যেন মন বড় অশান্ত লাগছে। চান না করলে যে এই অস্বস্তি কাটবে না তা সে বুঝলো। তাই তোয়ালে নিয়ে সোজা ঢুকলো বাথরুমে। এই তাহলে তো শেষ কথা? জগন্নাথবাবু মেয়েকে রূঢ় স্বরে জিজ্ঞেস করলেন, যদিও তিনি ভালো করেই জানেন যে এই অবদমিত জেদ মেয়ে তার থেকেই পেয়েছে। হ্যাঁ বাবা, সুরঞ্জনা দৃঢ় কণ্ঠে বলল, তোমরা যা চেয়েছিলে আমি তো তা করেছি। অলোকেন্দুর সাথে সব সম্পর্ক ছেদ করেছি, ছোট ভাই বোনেদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছি। তারপরেও এরকম কেন জোর করছো? কিন্তু তুই যা বলছিস সেটা ছেলে মানুষের ছাড়া তো আর কিছু নয়। ম্লান হেসে সুরঞ্জনা বলল, বড় ছেলে মানুষই করে পরিবারের নাম ডোবানোর থেকে এই ছোট ছেলে মানুষটাই না হয় করি। হতাশ হয়ে জগন্নাথবাবু বললেন, যা ভালো বোঝো করো, আমি আর তোমার কোনো ব্যাপারে নেই। গিজারের গরম জল শেষ হয়ে ঠান্ডা জল মাথায় পড়তেই সম্বিত ফিরল সুরঞ্জনার। আবার বর্তমানে ফিরে এলো সে। বাথরুম থেকে বেরিয়ে পোশাক পরে ঠাকুরকে সন্ধ্যের ধূপ দেখিয়ে ড্রেসিং টেবিলে বুঝলো চুল আঁচড়াতে। চোখ পড়ে গেল ডবল বেড খাটের মাথার দিকের দেওয়ালে লাগানো 18x12 ইঞ্চি ছবিটার দিকে। তার স্বামীর ছবি, 40 বছর আগে যাকে স্বামিত্বে বরণ করেছিল এবং এখনো যাকে সে স্বামী বলেই মানে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হাসি মুখের 23 বছরের অলোকেন্দু।